নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি। আজও নিয়ে চলে এসেছি কিছু আনইউজুয়াল ঘটনা। এই ঘটনাগুলি আপনারাই কিন্তু আমার সাথে শেয়ার করেন। তো যারা এতদিন ঘটনা শেয়ার করে নেন ভাবছেন যে আমার সঙ্গে ঘটনা শেয়ার করবেন, কিভাবে করবেন? হোয়াটসঅ্যাপ নম্বর হলো 8011006740। এখানে ভয়েস মেসেজ বা লিখে পাঠাতেই পারেন, বা কথায় গল্প @gmail.com আমাদের ওয়েবসাইট আছে, সেখানে আপনি মেল করতেই পারেন, বা কথায় গল্প নামে আমাদের কিন্তু ফেসবুক অ্যান্ড অলসো ইনস্টাগ্রাম পেজ আছে, সেখানে আপনারা কিন্তু লাইক করতে পারেন এবং সেখানে আমার গল্পগুলি পড়তেই পারেন। তো সর্বপ্রথম যেটা আমি বলে থাকি, আমরা কিন্তু কোনো রকমের কুসংস্কার অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দিই না। গল্প শোনার সেই অনুভূতিটা, সেই নস্টালজিক ফিলিংটা ফিরিয়ে দেওয়ারই প্রচেষ্টা আর কি। আর আজকে মেইনলি আরেকটা কথা বলবো যে আমি কিছু তথ্য আমি শুনেছি, জিজ্ঞেস করে হোক বা ইনফরমেশন টেকনোলজির মাধ্যমে হোক, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হলো জিন পরি নিয়ে আমরা অনেকে অনেক রকম কথা বলে থাকি, অনেক বাদ বিবাদ, তর্ক, এটা কি স্পিরিট, জিন কি ভূত, অনেক রকমের কথা আছে, ডেফিনেটলি আছে। কিছু জিনিসের কনক্লুশন আমরা কোনোদিনও পেতে পারি না। তো জিন এমন একটা বস্তু, এমন একটা স্পিরিট যে নানা রকম জন্তু জানোয়ারের রূপ ধরতে পারে। সেটা মাছের হতে পারে, সেটা সাপ, ব্যাং, শেয়াল, নানা রকমের হতে পারে, ঠিক আছে। এরকমও অনেক সময় শোনা যায় মাঝেরা নাকি জাল ফেলে মাছ ধরতে যায়, জিনরূপী মাছ নাকি ওদেরকে প্রলোভন দেখিয়ে সেই জলের নিচে টেনে নেয়। আবার এটাও শোনা যায় যে মসজিদে নাকি জিনরা নামাজ পড়তে যায় মধ্যরাত্রে। ইভেন যেমন মানুষরা অজু করে, যেরকম আর কি করে, নামাজের যেসব থাকে সেগুলি পূরণ করে কিন্তু ওরা মসজিদে নামাজ পড়ে, এবং সাধারণ মানুষের পক্ষে তাদের দেখা পাওয়া কিন্তু একদমই দুষ্কর ব্যাপার, যেটাকে বলে। জিন খারাপও আছে, ভালো আছে। কিছু কিছু সংখ্যক মানুষ আছে জানো তো, জিনদের নাকি ওদের পোষ্য বা ওদের নিজের কাবুতে করে, এবং কিছু যারা আর কি কাবুতে করে তারা ওদেরকে অনেক সময় ভালো কাজে লাগায়। কিন্তু আমাদের মানুষের মধ্যেও তো দেখো স্বার্থপরতা, নিচু মনতা রয়েই গেছে। কেউ কেউ কিন্তু এই জিনগুলিকে খারাপ কাজেও নিযুক্ত করে। তো যদিও আমি সবসময় বলি খারাপ কাজের পরিণামটা কিন্তু খারাপই হয়। তো আজকেরও কিন্তু একটা জিনের ঘটনা চলে এসছে, তোমাদেরকে হিন্ট দিয়েই রেখেছিলাম। ঘটনাটা পাঠিয়েছে প্রাচী, অ্যান্ড ঘটনাটা এসছে আসাম থেকে, ঠিক আছে। আচ্ছা, প্রাচী শুনেছি এটা ওর টিচার থেকে, ওর দিদিমণির থেকে, মানে ম্যাডামের থেকে। ম্যাডামের কলিগের সঙ্গে ঘটেছিল এই একটা, সত্যি একটা কি ঘটনা বলবো, আপনারা শুনে নেন, আপনারা না হয় এটার ব্যাখ্যা করবেন। সো আসামে না টেট টিচার হয়, বা ওই টেট টিচারে নিযুক্তি করা হয়। তো অনেক সময় কি হয় জানো তো, নিযুক্তি হলো তো, যেমন গুয়াহাটির মেয়েকে পাঠিয়ে দিল করিমগঞ্জ, নগাঁওর মেয়েকে পাঠিয়ে দিল ঝিরাম, তো এরকম ট্রান্সফার করে। অ্যান্ড টিচিং প্রফেশন এমন একটা নোবেল প্রফেশন না, জেনারেলি মা বাবারা কিন্তু মেয়েরা যদি টিচিং প্রফেশনে যায় কোনোদিনও মানা করে না। ওয়ারেস সেটাই যদি কর্পোরেট সেক্টর হয়, অনেক মা বাবারা কিন্তু, যেমন আমার প্যারেন্টসরাই বলবো, রাত বিরাতে মেয়ে ঘরে আসবে টেনশনের জন্যই বলতো যে না, কর্পোরেট সেক্টর একদম না। তো টিচিং প্রফেশন হলেই মা বাবাদের কিন্তু কোনো রকমের অবজেকশনের কোনো জারিয়াই থাকে না, ওরা খুব মানে ভালোভাবে সম্মতি দিয়ে দেয় নিজে। তো এই প্রাচীন যে ম্যাডামের কলিগ রূপা, রূপার পোস্টিং হয় একটা আসামের প্রত্যন্ত গ্রামে অ্যাজ এ টেট টিচারে, যেটা ওদের বাড়ির থেকে ডেফিনেটলি অনেক দূর ছিল। তো রূপার মা ডিসাইড করেন যে ঠিক আছে, মেয়ের কাছেও থাকবেন, হাজব্যান্ডের যেহেতু ওদের বিজনেস, হাজব্যান্ড তো যেতে পারবেন না, হাজব্যান্ড অ্যান্ড মেয়ের কাছে আপ ডাউন করবেন ভদ্রমহিলা, হ্যাঁ, কারণ মেয়েকেও দেখতে হবে, হাজব্যান্ডকেও দেখতে হবে, দুজনেই ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো প্রথম যখন রূপা সেখানে গেল, ওর মা গেল, এবং একটা খুব ভালো, মানে একটু মানে লোকালিটি, মানে ওটা তো প্রত্যন্ত গ্রামের মধ্যেও তো দেখো মানে একটু জাঁকজমকালা এলাকা থাকে, ওইখানে একটা বাড়ি ভাড়া নিল। ল্যান্ডলর্ডটা খুবই ভালো ছিল, একটা ফ্যামিলি ছিল, অ্যান্ড ওরাও খুব খুশি। দিদিমণি টিচার, ওদেরও একটা রুতবা বাড়ল, ওদের বাড়িতে টিচার ভাড়া থাকবে, গ্রামের মানুষরা ওদের করবে। তো বেশ ভালোই চলছিল। আচ্ছা, ওরা রূপার যে জায়গায় ঘরটা ভাড়া নেওয়া হয়েছিল না, তার থেকে প্রায় 25 মিনিটস হেঁটে গেলে একটু ভিতর সাইডে, একটু আউটস্কার্টসে রূপার সেই টেটের স্কুলটা, মানে ও যেখানে টেটের টিচার হিসেবে অ্যাপয়েন্ট হয়েছিল। আচ্ছা, ঘটনাটা কিন্তু আজ থেকে কিছু বছর আগে, হ্যাঁ। তো যেহেতু বললাম গ্রাম, ওরকম ভেহিকল বা কমিউনিকেশনের ফ্যাসিলিটি নেই, ওর কিন্তু পায়ে হেঁটেই যাতায়াত করতে হতো, এবং সেই যাতায়াতের পথে কিন্তু পড়তো একটা কবরস্থান। তো কোনো রকমই কোনো কিছুই প্রবলেম হয়নি, কোনোদিনও হয়নি। তো এরকম করতে করতে মা আপ ডাউন করতো, এরকম করে নিশ্চিন্তে 1.5 বছর চলে গেল, ঠিক আছে।
এখন যেহেতু মেয়ে বড় হয়েছে, মানে বিবাহযোগ্যা, তো মা বাবা ডেফিনেটলি পাত্রস্থ করতে চাইছিলেন মেয়েকে, নানা রকম প্রপোজাল দেখা দিল। এখন এইরকম মেয়ে এত ভালো টিচার, ইনকাম করছে ভালো, রেপুটেড ফ্যামিলি, কে না চাইবে এরকম মেয়েকে? তো ডেফিনেটলি পাত্র খুঁজতে ওদের বেশি সময় লাগলো না। তো পাত্র বললো যে ঠিক আছে, ডিসাইড করা হলো। রূপা যেহেতু স্কুলে ছুটি নেই তখন, তো রূপার ওখানে গিয়ে রূপাকে দেখবে, মানে রূপার সেই বাড়িতে যেখানে চাকরি করে ওর মা বাবা চলে যাবে। তো মা বাবা চলে এসেছে, রূপাকে ছেলে দেখেছে, অ্যান্ড দেখে তো পছন্দ, মানে রূপা দেখতেও সুন্দরী, খুবই সুন্দরী ছিল, তেমনই নম্র স্বভাব, চুলগুলি ও যে স্কুলে যেত না এই বড় একটা বেলুনি বেঁধে যেত, মানে সত্যি খুব অ্যাট্রাকটিভ লুক যাকে বলে। ডেফিনেটলি এই মেয়েকে তো এক দেখায় পছন্দ হয়ে যাওয়ার কথা। তো ওরাও একটু সম্মতি জানিয়ে বলে এখন আপনারা আসবেন বলে চলে গেল। সেই দিন বিকেলবেলার থেকে রূপার উঠলো ধুম জ্বর, জ্বর মানে কি বলবো কেমন জ্বর। তো হঠাৎ, তো ওরা তো টেনশন করছে, তো ওদেরকে মেডিসিন খাইয়ে ঘুম পাড়িয়েছে। হঠাৎ ধরো 12টা একটা সময় রাত্র, রূপা বিড়বিড় করে বলছে আমি ওকে অন্যর হতে দেব না, আমি ওকে ছাড়বো না, হ্যাঁ আমি ওকে কিছুতেই ছাড়বো না, আমি অন্যের হতে দেবো না, এরকম করে বিড়বিড় করে বলছে। ওর মা ভেবেছে যে যেহেতু জ্বর এত হয়ে গেছে না, মেবি হতে পারে যে ওটার জন্য হয়তো ভুল বকছে। পরের দিন সকালে কিন্তু রূপার জ্বরটা পুরোপুরি শেষ হয়ে গেছে, মানে নেই আর কি। ইন দ্যাট টাইম ওই ছেলের বাড়ি ফোন করেছে, ওদেরকে বলেছে যে এখন আপনারা আসুন, আমার তো মেয়ে পছন্দ, আপনারা আমাদের বাড়ি দেখে যান। সে পাত্রপক্ষ বলছে যে পাত্রের বাড়ি দেখে যান এবং ওখানে গিয়ে ফাইনাল কথাবার্তা বলুন, কারণ আমার তো আপনার ফ্যামিলি মেয়ে সব পছন্দ, না আপনারাও খোঁজ খবর নিয়ে নিন। তো ডিসাইড করা হলো, যেহেতু বলে না শুভস্য শীঘ্রম, তো বললো যে উইদিন 2 days রূপার যেহেতু শরীর খারাপ, রূপার মা থাকবে, রূপার বাবা পিসু, রূপার যে পিসির হাজবেন্ড পিসু অ্যান্ড মেশো, 3 জন মিলে, আর রূপার পিসি, পিসি পিসু মেশো অ্যান্ড ওর বাবা মিলে পাত্রপক্ষের কাছে যাবে, মানে ওর বাড়িতে যাবে। তো যেদিন ওই বাড়িতে গেল, বাস জাস্ট পুরো ঠিক একটা ভালো দিন দেখে, শুভক্ষণ দেখে, মানে কথা পাকা হবে। সেই দিন রূপার আবার জ্বর আসলো। জ্বর আসার সঙ্গে সঙ্গে উগ্র চণ্ডী রূপ ধারণ করলো। মানে এই রূপা যে কোন রূপা, এই রূপাকে কেউ চিনতে পারছে না, ইভেন ল্যান্ডলর্ড দেখে তো ভয় পেয়ে গেছে। বলছে যে তুই ওকে বিয়ে দিবি, তুই ওকে বিয়ে দিবি, দিতে পারবি না, আমি ওকে ভালোবাসি, তুই দিতে পারবি না, তোরা ওকে বিয়ে আমার থেকে কেড়ে নিবি ওকে, মানে এরকম করে চিৎকার চেঁচামেচি শুরু করলো। ও ল্যান্ডলেডিদের না, যেহেতু গ্রামের মানুষ, ওরা তো অনেক কিছু বিচক্ষণ মানুষ, অ্যান্ড দে আর মানে এইসব ব্যাপারে তারা ইউজ টু, ঠিক আছে, বুঝে যায় যে এরকম হতে পারে। তো বলছে, রূপার মাকে বলছে যে আমাদের গ্রামে না একটা খুব ভালো গুণিন আছে, আমার মনে হয় আপনার মেয়েকে ওই গুণিনকে দেখিয়ে নিন। তো গুণিনকে ডাকা হলো। গুণিনকে ডাকার পর গুণে বললেন যে একে তো ঝিনে ধরেছে, এবং এই জিনটা আজকের থেকে না, এই জিনটা ওর সাথে আছে গত 1.5 বছর ধরে। যেহেতু বিয়ের কোনো প্রপোজাল তোমরা করছিলে না বা কোনো প্রবলেম হচ্ছিল না, তাই ও চুপচাপ তোমার মেয়ের সঙ্গেই ছিল, রাত দিন তোমার মেয়ের সঙ্গেই ছিল। কিন্তু যখন দেখলো যে ওর একটা কম্পিটিটরই বলবো, মানে ভালোবাসার মানুষের কম্পিটিটর, রাইট, কম্পিটিটর এসছে, তখন কিন্তু ও সহ্য করতে পারেনি, অ্যান্ড ওর রূপটা দেখিয়েছে। গুণিন অনেক ট্রাই করেছে জানো তো, কিন্তু জিনকে রূপার থেকে কিন্তু মুক্ত করা যায়নি। রূপা কিন্তু ওরকম আর নিজের উগ্র রূপ ধারণ করে না, নর্মাল মেয়ের মতো থাকে, কিন্তু আজও নাকি, এখনও নাকি জিন থেকে রূপাকে মানে আলাদা করা যায়নি। জিন ও রূপার সাথেই আছে, এবং ও নাকি আজও বিয়ে করেনি। ও বিয়ে করতে গেলেই নানা রকম উৎপাত শুরু হয়, তো বিয়ের কথাটা আর ছেড়ে দিয়েছে। তো এই ছিল একটা ঘটনা, জিনের ঘটনা। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবে, অ্যান্ড প্লিজ যারা সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেলটাকে সবার সঙ্গে শেয়ার করো, সাবস্ক্রাইব করে নাও। তো আর কথা না বাড়িয়ে চলে যাবো দ্রুত আরেকটি ঘটনা। এই ঘটনাটা পাঠিয়েছে শিল্পা গানের আরেকটি ঘটনা কিন্তু আমি শেয়ার করেছিলাম। আচ্ছা, ঘটনাটা ওর বাবাকে নিয়ে। হ্যাঁ, এটা 1995-এ শিল্পার বাবার বিয়ে হয়, এবং বিয়েটা একটু আনইউজুয়াল ছিল, কারণ শিল্পার বাবার মায়ের মানে শিল্পার ঠাকুমার এই বিয়েতে মত ছিল না। তো যেহেতু মত ছিল না, কোনো মতেই উনি অনেক চেষ্টা করেছেন যে ওনার মাকে রাজি করানোর, কিন্তু কিছুতেই রাজি করাননি, মানে রাজি হননি। ইন দ্যাট কেস ওরা মানে উনি ওনার মা বাবার এগেনস্টে গিয়ে শিল্পার মাকে বিয়ে করেন। আচ্ছা, এর মধ্যে একটা কারণ অ্যাকচুয়ালি ছিল, ওনার ঠাকুমা মানে শিল্পার ঠাকুমা দাদু
মানে হয় না, রাশভারী মানুষ ছিলেন, আর আগেকার দিনে নিয়ম কায়দাওয়ালা মানুষ ছিলেন। অ্যান্ড ওনাদের একটা রিজিড ধারণা ছিল যে রিলেশন নাকি সমানে সমানে হয়। বলাই বাহুল্য যে শিল্পার দাদু মানে ঠাকুমার যে বর ছিলেন, উনি তখনকার দিনে প্রচণ্ড বড় একটা সার্ভিস করতেন, অ্যান্ড ওনাদের ফিনান্সিয়াল কন্ডিশন খুবই খুবই স্ট্রং ছিল। অ্যান্ড মানে জমি জায়গার থেকে ধরে যাকে রিচ ফ্যামিলি বলে, মানে শিক্ষা দীক্ষা পয়সার থেকে কোনো অংশে কোনো কিছু কম ছিল না। ওয়ারেজ ওদের কম্প্যারিজন করে মানে ওদের তুলনায় শিল্পার মামার বাড়ি কিন্তু অতটা সচ্ছল পরিবার ছিল না। অ্যান্ড এটাই ওনার ঠাকুমার প্রবলেম ছিল যে সম্পর্ক তো সমানে সমানে হয়, সম্পর্ক তো ইকুয়ালি হয়, তাই তো। তো ওটার জন্য উনি রাজি হন। যেটা হয়, শিল্পার বাবা শিল্পার মাকে নিয়ে অন্য মানে বিয়ে করে অন্য একটা ভাড়া বাড়িতে উঠলেন, কারণ ওনার ঠাকুমা কিন্তু ঘরে ওঠাননি, তখনও 1995-এর কথা। তো যখন বিয়ে করে নিয়েছে, দায়িত্ব হয়েছে, অ্যান্ড মানে উনি তো ওরকম চাকরি করতেন না, এখন যেহেতু বউ এসেছে, দায়িত্ব বেড়েছে, তো একটা চাকরি তো খুঁজতে হবে। আর চাকরি খোঁজা বা চাকরি পাওয়া তো মুখের কথা নয়, তাই তো। তো ওই সময় কি করলেন, যেটা পেয়েছেন ওনারটাই মানে ওই চাকরিতেই জয়েন করেছেন। চাকরিটা হলো সিকিউরিটি গার্ডে। ওনার সঙ্গে ওনারই নেবার একজন মান্নান বলে যে ইসলামিক সম্প্রদায়ের লোক ছিলেন, মান্নান, এরা দুজন একটা সিকিউরিটি গার্ডের চাকরি নিয়েছেন। সিকিউরিটি গার্ড বলতে একটা আবাসনে অ্যাপার্টমেন্ট উঠছিল, মানে একটা আবাসনে 6টা বিল্ডিং উঠছিল, সেটা কনস্ট্রাকশন এই পাথর বালি এনে রাখা হতো। তো ওইগুলি পাহারা দেওয়ার জন্য সিকিউরিটি গার্ড অ্যাপয়েন্ট করা হয়েছিল, দুটো করে, মানে 15 ডেজ ডে শিফট, 15 ডেজ নাইট শিফট, মানে 4টা সিকিউরিটি গার্ড অল্টারনেট করে 15 ডেজ ডে 15 ডেজ নাইট এরকম করে যাচ্ছিল। ঘটনাটা যখন ঘটেছিল তখন কিন্তু শিল্পার বাবার চলছিল মানে নাইট শিফটে। তখন ওই মান্নান আঙ্কেলও ওনার সঙ্গে ছিলেন, আর ছিল গরমের দিন। হ্যাঁ, তো গরমের দিন ওনারা পুরো টহলদারি করছিলেন, কারণ কাজ হচ্ছিল, পট করে যাতে চোর ঠোর না আসে, ওটা গার্ড করার জন্যই তো ওনাদেরকে রাখা। তো ওনারা পুরোপুরি নিজের ডিউটি ফুলফিল করার পর তো বলছে যে ঠিক আছে, এখন তো দেখে নিয়েছি, আবার চক্কর মারবো, চল একটা কাজ করি। মানে শিল্পার বাবা মান্নান আঙ্কেলকে বলছে, উপরে ছাদের উপরে গিয়ে চল একটু রিফ্রেশ, একটু হাওয়া ঠাওয়া খাই, প্রচণ্ড গরম, আর একটু তাস ফাস খেলে গিয়ে চল, একটু আমাদেরও মাইন্ডটা ঠিক হবে। তো গিয়ে ওনারা বসে তাস খেলছেন, আর বিল্ডিংয়ের ঠিক পাশেই হলো ভিআইপি, মানে যেই আবাসনটা উঠছিল না, ঠিক পাশেই ভিআইপি রোড, মানে মেইন রোড চলে গেছে। মানে উনি ছাদের উপর থেকে এরকম মুখটা বাড়ালেই পুরো ভিআইপি রোডটা দেখা যায়। তো হঠাৎ উনি মুখ বাড়িয়ে দেখছেন একজন লোক, বেশ স্বাস্থ্যবান লোক, আর প্রচণ্ড লম্বা, মিডিল রাস্তা ধরে আসছে। মিডিলে, একদম রাস্তার মিডিল ধরে আসছে। অ্যান্ড ওনার পিছনটা দেখছে কি ওরকম করে মিডিলে ওরকম করে যাচ্ছে। তখন উনি মান্নান আঙ্কেলকে বলছেন, এ ভাই, এ নিশ্চয়ই সুসাইড করবে রে। তো মান্নান আঙ্কেল বলছে, কি বলছিস সুসাইড করবে? বলে দেখ না, রাস্তার মিডিলে কেন হাঁটছে? রাস্তার মিডিলে হাঁটলে লরি যাবে, কারণ জেনারেলি রাত্রে লরিগুলি কিন্তু খুব স্পিডে চলে। মানে গাড়ি, বাস বলো, লরি বলো, প্রচণ্ড স্পিডে চলে, বিকজ জেনারেলি হাইওয়ে অ্যান্ড রাত্রেবেলা তো ওরকম ট্রাফিক থাকে না, তো ওরা ফুল স্পিডেই চালায়। বলছে একটু ট্রাকের নিচে চাপা পড়বে। তো শিল্পার বাবা বলছে, আমি নিচে গিয়ে ইয়ে করে আসি, মানে ওনাকে ডেকে নিয়ে আসি, নাহলে তো মরে যাবে, আত্মহত্যা করতে এসছে বোধহয়। তখন মান্নান আঙ্কেল বলছে যে তুই নিচে যেতে তো কিছু কাণ্ডই ঘটে যাবো, ইটস বেটার আমরা এখান থেকে চিৎকার করে ডাকি, ও দাদা সরুন। আর বাচ্চারা যদি নিচে কেউ মানে যারা কামলারা কাজ করছে ওরা যদি শুনে, বলবো যে ওকে বাঁচাতে। তো ওরা উপর থেকে ডাকছে, দাদা শুনুন, কে কোন দাদা কার কথা শুনে। ইন দ্যাট টাইম দেখলো একটা লরি এসে না লোকটাকে পুরো পিষে চলে গেছে। লরিটা যাওয়ার পর দেখছে লোকটা এরকম করে পড়া, মানে চ্যাপটা হয়ে গেলে যেমন হয়, ঠিক 5-6 সেকেন্ড পর লোকটা আবার উঠে দাঁড়িয়ে হাঁটতে হাওয়ায় মিলিয়ে গেল। এই দৃশ্য দেখে দুজনেই দেখেছিল, একজন দেখলে একটা কথা ছিল, দুজনে দেখেছিল। অ্যান্ড দুজনে মানে ছাদ থেকে তৎক্ষণাৎ নেমে পড়ে। অ্যান্ড দুজনে মানে বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছিল, আমি কি দেখলাম। পরের দিন বলাই বাহুল্য দুজনের প্রচণ্ড জ্বর, যেহেতু সিকিউরিটি গার্ডের জব ছিল, মেডিসিন খেয়েও কিন্তু ওদের নিজের ডিউটি করার জন্য যেতেই হয়েছে। ঠিক আছে, নেক্সট ইনসিডেন্টে আসি।
এই প্লটটার রিলেটেডই কিন্তু ঘটনা। আমি বললাম না কিছু কিছু ঘটনা আছে মানে চলতে থাকে, তখন ঘটনাটা একটু বড় হয়ে যায়। আজকে মানে এই ঘটনাটা কিন্তু চলছে। সেকেন্ড ইনসিডেন্টে আসি। তো যেমন বললাম নাইট ডিউটি, গরমের কাল, তো ওনারা মানে সব টহলদারি করে করে রাত্র কত 2-2-2:30 হবে। তো বলছে টহলদারি তো করে নিয়েছি, ডেফিনেটলি এতক্ষণ ইয়ে করার পর বলছে 1-2 ঘন্টা আমরা ঘুমিয়ে যাই। তো ওই যে ওখানে যে ইয়েরা মজুরটা কাম করতো না, ওরা তো ওখানেই থাকতো, ওখানেই খেত, ওখানেই কাজ করতো। তো বলছে যে চল ওরা তো উপরে ঘুমায় ছাদের উপর, চল ওদের সঙ্গে গিয়ে আমরা ছাদের উপর মশারি টশারি টাঙিয়ে ঘুমাই। তো বলছে চল ঠিক আছে। গিয়ে ছাদের উপর গেছে মান্নান আঙ্কেল আর শিল্পার বাবা, গিয়ে দেখছিস ঠিক ঠিক 4-5টা মজুর ওই মশারি খাটিয়ে ওখানে শুয়ে আছে। তো বলছে চল ওদের পাশে আমরা শুয়ে থাকি। তো মশারি আর ওরা ওরকম করে বিছনা পেটে যে শুয়েছে, শুয়ে চোখটা বন্ধ করেছে, ঘুমায়নি কিন্তু। হ্যাঁ, তার 15-20 মিনিটস হঠাৎ না মুখের মধ্যে না ওই বৃষ্টির ড্রপসগুলি না পড়ছে। তো চোখ খুলে মানে মান্নান আঙ্কেলও চোখ খুলেছে, শিল্পার বাবা চোখ খুলেছে, খুলে দেখি পুরো ছাদ ফাঁকা, অথচ ওরা কিন্তু ঘুমায়নি। পুরো ছাদ ফাঁকা। বলি কিরে এরা চলে গেল, আমাদের বৃষ্টি পড়ছে বলে একবার ডাকারও প্রয়োজন মনে করলো না? এটা কিরকম কথা? একবার ডেকে দিলেও তো পারতো। আমার মান্নান আঙ্কেল বলছে যে ওরা তো গেল, এক ফুটাও সারা শব্দ পাইনি, অথচ আমি তো ঘুমাইনি। তো শিল্পার বাবা বলছে আমিও তো ঘুমাইনি, কিছুই বুঝতে পারছি না। আর বৃষ্টি তো পড়া শুরু করেছে, আর তাড়াহুড়া করে নিচে এসছে, এসে একটা রুমে শুয়েছে। বলছে কাল সকালে এদেরকে জিজ্ঞেস করবো তো কি হয়েছে ব্যাপারটা। তো সকাল হয়েছে, ওই মানে কামলাদেরকে ধরেছে। বলছে এই কিরে তোরা ঘুমিয়েছিলি, নিজেরা তো তল্পি তল্পা গুটিয়ে চলে এসেছিস, আমরা যে ঘুমিয়েছিলাম তো আমাদেরকে ডাকবে না যে বৃষ্টি পড়ছে? বলছে আমরা তো ছাদে ঘুমাইনি কালকে, রোজ দিনই তো বৃষ্টি পড়ে, ওটার জন্য মানে মিডিল রাত্রে আবার তল্পি তল্পা গুটিয়ে আসতে হয়, ওটার জন্য কালকে তো আমরা ছাদে ঘুমাইনি, আমরা তো অন্য একটা রুমে ঘুমিয়েছি, কালকে তো ছাদে আমরা কেউ ঘুমাইনি। জাস্ট ভাবো ওই 4-5টা মজুর উপরে যে দেখেছিল, কাকে দেখেছিল? সত্যি অনেক বড় একটা কোয়েশ্চেন। আরেকটা কথা শিল্পা আমাকে বলেছে, ইভেন ওই যে প্লটটা আছে না যেখানে আবাসনটা তৈরি হচ্ছে, ওটার এখানে নাকি একটা বড় তাল গাছ আছে। অ্যান্ড তাল গাছটার অ্যাকচুয়ালি বছর কত বছর না সেটা কেউ বলতে পারে না। জেনারেলি বলে যে বিশাল বড় বড় তাল গাছ, নারকেল গাছে নাকি বাজ পড়ে, এই তাল গাছে বাজও পড়ে না। ঠিক আছে, এই তাল গাছে এমন কিছু একটা জিনিস আছে, মানে একটা নেগেটিভ এনার্জি আছে, যেটা মানে এটা পার্টিকুলারলি যেমন তৃণ সন্ধ্যা বা দুপুরবেলা কেউ গেলে ওইটা পুরো ফিল করতে পারা যায় যে এটার মধ্যে নেগেটিভ এনার্জিতে ভরপুর, সেই প্লটের একদম কাছে। ঠিক আছে, থার্ড ইনসিডেন্টটা বলছি। এই থার্ড ইনসিডেন্টটা হয়েছে মান্নান আঙ্কেলের সঙ্গে। ঠিক আছে, মান্নান আঙ্কেল বললাম ইসলামিক সম্প্রদায়ের লোক ছিলেন উনি। সেই সময় শুরু হয়েছে রমজান মাস, এবং একটা বিল্ডিংয়ের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ওখানে কিন্তু যারা মানে ওনার যারা কিনেছে ফ্ল্যাট, ওরা কিন্তু 2-1 এসে গেছে। একটা ফ্ল্যাট মানে একটা বিল্ডিংয়ের কাজ পুরো কমপ্লিট, বাদ বাকিগুলি চলছে। আর তখন কিন্তু ফোন লাইন চলে এসেছিল, মানে ফ্ল্যাটের ফোন থাকতো, অ্যান্ড সিকিউরিটি গার্ডের এখানে একটা ফোন থাকতো। সো ওদের যদি কোনো কিছু দরকার পড়ে সিকিউরিটি গার্ডকে মানে যাতে ফোন করে ওদেরকে কল করতে পারে। ভোর 4টার সময় মান্নান আঙ্কেল ডিউটি ছিল, নাইট ডিউটি, ওনাকে ওই ফ্লোরের মানে 4th ফ্লোরের যারা ওনার চলে এসছে ফোন করে বলছে যে আমার এখানে না জলের খুব প্রবলেম হয়েছে, তুমি একটু প্লাম্বারকে ডাকিয়ে নিও না, আমি সকাল সকাল বলে দিলাম, কারণ নাহলে তো পরে তো প্রবলেম হবে। অ্যান্ড রমজান মাস চলছিল কিন্তু। হ্যাঁ, তো বলছে ঠিক আছে ফাইন, করবো আমি গিয়ে দেখে আসবো। অ্যান্ড রমজানে তো আমরা জানি যে ওই উপোসটা রাখার আগে ওরা কিছু খেয়ে নেয়, অ্যান্ড মানে সূর্য ওঠার আগে। তো ওই মান্নান আঙ্কেল ওই ফল টল খেয়ে বলে না ঠিক আছে দেখে আসো, উনি যখন ডেকেছেন। গিয়ে না কলিং, ওই যেই ফ্ল্যাট নাম্বার থেকে ফোন আসছে কলিং বেল টিপছে, দেখে কেউ নেই। আর ওনার অপোজিটে যে ছিলেন উনিও ইসলামিক সম্প্রদায়ের লোক ছিলেন, উনিও যেহেতু রমজান মাস চলছিল উনি রোজা রেখেছিলেন, উনিও সকালবেলা উঠে গেছেন। আর সিকিউরিটি গার্ড ডাকাডাকি শুনে উনি ওনার দরজাটা খুলে এসছে। বলে কি রে ভাই তুই এখানে কেন ডাকছিস? তো বলছে আরে এখান থেকে ফোন করেছিল, ভোর 4টার সময় ফোন করেছিল, আমার জাস্ট 15-20 মিনিট আসতে দেরি হলো, ওদের নাকি জলের মানে নলের প্রবলেম হয়েছে, জল আসছে না কি বলছে এরকম। তো বলছে ওরা ফোন করবে, ওরা তো 3-4 দিন ধরে নেই। তো বলছে কি বলছেন 3-4 দিন নয়, এই তো ফোন আসলো, এখানে বলছে প্রবলেম। ওই যে ওনার নাম মানে ওনার যে ভদ্রমহিলা ফোন করলেন ওনার নাম ধরে বলছেন যে উনি তো ফোন করলেন। বলে না এটা হতেই পারে না, ওরা তো 3-4 দিনের জন্য গেছে। তারপর না লোকটা বলছে এই ভাই তোদের এই
প্লটে না কিছু গন্ডগোল আছে রে। তখন মান্নান আঙ্কেল বলছে কেন সাহাব এরকম কেন বলছে? তো বলছে এই যে তুই যাদের ঘরে গেছিল ওরা তো নেই, কারণ 3-4 দিনের জন্য ওরা মাইন্ড রিফ্রেশ করতে গেছিলো, কারণ এইখানে যখনই এসছে জবের থেকে এসছে ওদের সঙ্গে কিছু না কিছু ঘটছে, ওরা ভয় পাচ্ছে, বাচ্চাটা থেকে থেকে কেঁদে উঠছে, প্রচণ্ড ভয় পেয়ে আছে। আমি ওদেরকে দুয়া দরদ করে দিলাম, দুয়া পড়ে দিলাম, ফু দিয়ে দিলাম, তথাপি কিন্তু যায় না। ইভেন আমারও কিছু কিছু মনে হয় যে কিছু কিছু আছে। তো এই কথা শুনে তো উনি মান্নান আঙ্কেল প্রচণ্ড ভয় পেয়ে যান। তখন নাকি মান্নান আঙ্কেলকেও ওই যে মানে যে ওনার ছিলেন উনিও নাকি দোয়া পড়ে ফু দিয়ে দিয়েছেন, যে বলে ঠিক আছে কিচ্ছু হবে না। তো এরকম ইনসিডেন্ট কিন্তু ঘটছিল। অ্যান্ড এই বিল্ডিংটা হওয়ার মানে এই ইনসিডেন্টগুলি হওয়ার কিছুদিন পরেই মান্নান আঙ্কেল অ্যাজ ওয়েল অ্যাজ শিল্পার বাবাও কিন্তু চাকরিটা ছেড়ে দেয়। তারপর অবশ্য শিল্পাও নাকি অনেকবার ওই প্লটের দিকে আপ ডাউন করেছেন। সেই তাল গাছটাও নাকি শিল্পা দেখেছে, তাল গাছ কিন্তু যে কাজ সেই আছে। তো এই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো? তোমরাও তোমার ঘটনা তাড়াতাড়ি শেয়ার করো আমার সাথে। তো আজকের পর্ব এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।